আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের 7 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ফ্রেশ হয়ে যেই বিছানায় শরীর হেলিয়ে একটু ঘুমাবো, তখন বাহির থেকে রিয়া বলল, আমাকে ভেতরে আসতে হবে নাকি আপনি আসবেন? নিজের চুল নিজেই টেনে বললাম, এই মেয়ে তো এক পাগল, সাথে আমাকেও পাগল বানাবে। অলরেডি পাগল তো হয়েই গেছি, কেন যে সাজিদের কথা শুনে এখানে আসতে গেলাম। দরজা খুলে বাহির হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়ার পাশে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে? রিয়া আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম, এত মজা করো কেন বলো তো? মাত্র গোসল করে রুম থেকে বের হয়েছি, আর তুমি এসেই শুরু করে দিলে। রিয়া বলল, সত্যি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, সিরিয়াসভাবে বলছো নাকি? রিয়া এবার মুচকি হাসি দিয়ে বলল, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তবে আমি যাকে পছন্দ করি তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। জানেন 3 বছরের প্রেম আমাদের। আমি এবার অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম, মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? রিয়া বলল, আরে আমি কি আপনার সাথে মজা করছি বলে মনে হয়? আমি সত্যি বলছি। আমি বললাম, তাই বলে এত অল্প বয়সে? রিয়া বলল, হ্যাঁ তো কি হয়েছে? 2 দিন পর একটা বাচ্চা হলে বুঝি তখন আমার অল্প বয়স থাকবে? এবার আমি সত্যি সত্যি বিশ্বাস করলাম যে রিয়া সত্যি কথাই বলছে। রিয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু রিয়ার কথা শুনে এখন মনটাই খারাপ হয়ে গেল। এখানে যখন এসেছি তখন রিয়াকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। রিয়া মেয়েটার বয়স হয়তো অল্প হতে পারে, কিন্তু ও খুব কিউট। ওর পাগলামও আমার কাছে খুব ভালো লাগে। একবার আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি, এখন হয়তো যেই একটু আশা করেছিলাম সেটাও হারাবো। না, আমি আর ভাবতে পারছি না। চোখের কোণায় অল্প অল্প জল এসে গেছে। আবার রিয়া আমাকে প্রশ্ন করলো, আপনার মুখটা এমন কালো হয়ে গেছে কেন? আমি কোনো মতে চোখের পানি লুকিয়ে বললাম, একটা জিনিস বুঝলাম না আমি রিয়া, হঠাৎ এত তাড়াতাড়ি তোমার বিয়ে কেন? রিয়া বলল, আসলে হয়েছে কি, আমার আব্বু খুব অসুস্থ, এজন্য তিনি চান আমাকে বিয়ে দিয়ে তার দায়িত্ব কমিয়ে নিতে। ভালোই হয়েছে, কি বলেন? আমি বললাম, আন্টি এসব জানে? রিয়া বলল, হ্যাঁ জানে বলেই তো আপনাকে বলছি। আমি বললাম, নিচে চলো। রিয়া বলল, কিন্তু কেন? আমি রিয়ার কোনো কথা না শুনে নিচে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চি বাচ্চাটা খেলা করছে। আমাকে দেখে বলল, আপনি সেই দিনের পাগল না? আমি মজা করে বললাম, হ্যাঁ আমি সেই দিনের পাগল, আজকে তোমার ওইটা কেটে নিতে এসেছি। ছেলেটা আমার কথা শুনে দৌড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, আসো বাবা বসো এখানে। আমি আন্টির কথা শুনে সোফায় বসলাম। রিয়া এসে আন্টির পাশে দাঁড়ালো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, কিছু কি বলতে এসেছো? আমি বললাম, আসলে আন্টি, রিয়া বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। আন্টি বলল, হ্যাঁ বাবা, ওর বাবা তো খুব অসুস্থ, এজন্য ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি বললাম, কিন্তু আন্টি আপনি একটা বিষয় বুঝতে পারছেন? ও কতটা পিচ্চি একটা মেয়ে। এই বয়সে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওর যে কোনো সমস্যা হতে পারে। আন্টি শুধু বলল, কি আর করব আমি বাবা, ওর বাবার মুখের ওপর কেউ কোনো কথা বলতে পারে না, বললেও শুনবে না। আমি বললাম, আন্টি আপনি একবার বিষয়টা চিন্তা করে দেখেন, রিয়ার কি এখনো বিয়ের বয়স হয়েছে আপনি বলেন? আন্টি কিছু বলার আগেই রিয়া বলল, আপনি এখানে এসব বলতে এসেছেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি আমার বাবার উপর কোনো কথা বলতে পারি না, তাই আমিও চাই আপনি কেন চাচি আম্মু আপনিও এই বিষয়ে কোনো কথা বলবেন না। রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে রিয়া এই বিয়েতে রাজি। কি সুন্দর লাগছে আজকে রিয়াকে। ও রেগে গেলে সত্যি ওকে মারাত্মক সুন্দর লাগে। আন্টি দাঁড়িয়ে বলল, বাদ দাও এসব বাবা, ওরা বাবা মেয়ে যা বোঝে তাই করবে। রাতে কি আবার রহিমকে তোমাকে নিয়ে আসার জন্য বলতে হবে? আমি বললাম, না আন্টি বলতে হবে না, আমি নিজেই চলে আসব। তবে একটা কথা, রিয়ার বাবা মাকে তো দেখলাম না। আন্টি বললেন, আজকে রাতে হয়তো উনারা সবাই চলে আসবে। আচ্ছা আমি রান্না করতে গেলাম, তুমি রিয়ার সাথে কথা বলো কেমন? আন্টি চলে যাওয়ার পর আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়ার মুখের দিকে তাকিয়ে একবার বললাম, জানো রিয়া, আমি সবার ভালো চাই, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে আমি দোষী হয়ে যাই। হঠাৎ করে রহিম মিয়া এসে বলল, স্যার নেন, পিঠা খান। আমি বললাম, আরে রহিম মিয়া যে, কই থাকো তুমি বুঝি না? রহিম বলল, ঘরের সব কাজ আমাকে করতে হয় বুঝলেন স্যার।
আমি রহিমের হাত থেকে পিঠা নিয়ে বললাম, আমাকে তুমি স্যার বলবে না, আমাকে ভাইয়া বলতে পারো। রহিম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তো বাড়িতে যাওয়া হয় কি? রহিম বলল, দেখি কয়েকদিন পর খালার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাব। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। আমি গেলাম। আমি আর এখানে দাঁড়ালাম না, সরাসরি উপরে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। তবে রিয়ার বিষয়টা যেন কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছি না। একটা পিচি মেয়ের প্রেমে যে আমি পড়ে যাব সেটা কখনো ভাবতেও পারি নাই। রিয়া আমাকে আগে বলে নাই যে ও কাউকে পছন্দ করে, তাহলে তো আমি ওর থেকে দূরে দূরে থাকতাম। না চাইতেও চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি যেখানেই যাই সেখানেই কেন আমার সাথে এমনটা হয়? হয়তো সবই আমার কপাল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। রাতে ঘুম থেকে উঠে একটা চেয়ার নিয়ে ছাদের এক কোণায় গিয়ে বসলাম। কেন জানি আজকে শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ আমি একা একা বসে আছি। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, আমি কি আসতে পারি ভাইয়া? পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তবে রিয়া আজকে শাড়ি পরেছে। চাঁদের আলোয় ওর মুখটা জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন রিয়ার মুখ থেকে মুক্তা ঝরে পড়ছে। আমি কেন যেন রিয়ার দিক থেকে চোখ সরাতে পারছি না। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখেন? আমি হাসি দিয়ে বললাম, শাড়ি পরে এখানে আসছো কেন? রিয়া বলল, কেন, আমি শাড়ি পরলে আপনার সমস্যা বুঝি? আমি বললাম, হ্যাঁ অনেক সমস্যা। দেখছো না তোমার থেকে চোখ সরাতে পারছি না? রিয়া বলল, চোখ বন্ধ করে নেন, তাহলেই হবে। আর আমার জামাই বলেছে আজকে শাড়ি পরে তাকে ভিডিও কল দিতে। কথা তো হয়েছে, কিন্তু কেন যেন শাড়ি খুলতে মন চাচ্ছে না। রিয়ার কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। ও আমার জন্য শাড়ি পরে নাই, ওর হবু হাজবেন্ড বলেছে দেখে শাড়ি পরেছে। আমি এবার নিচের দিকে তাকিয়ে বললাম, শাড়ি কি তুমি পরেছো নাকি আন্টি পরিয়ে দিয়েছে? রিয়া বলল, আমি তো এসব পরি না, চাচি পরিয়ে দিল। আমি বললাম, ও তোমার বাবা মা কখন আসবে? রিয়া বলল, এই হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। আমি বললাম, তাহলে শাড়ি খোলার দরকার নেই, তোমার বাবা মা তোমাকে এই রূপে দেখলে অনেক খুশি হবে। রিয়া বলল, হ্যাঁ তাই তো, আমি তো একবারও এই কথা চিন্তা করি নাই। আমি বললাম, তা এখানে কি মনে করে? এবার রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আসলে কি জানেন, আমি ওকে খুব পছন্দ করি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, এজন্য আমি অনেক খুশি। কিন্তু আপনি তখন চাচির সাথে এভাবে কথা বললেন, এজন্য একটু রাগ হয়েছে। আমি বললাম, ও আচ্ছা সরি। রিয়া বলল, আমি বুঝতে পারছি আপনি কেন এমন করছেন, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি বললাম, হ্যাঁ আমি বুঝেছি, তোমাকে বলতে হবে না। রিয়া বলল, একটা প্রশ্ন করব আপনাকে? আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, আপনার গার্লফ্রেন্ড নাই? আমি বললাম, যার কোনো বাবা মাই নাই তার আবার কিসের গার্লফ্রেন্ড? বেঁচে আছি যে এটাই অনেক। রিয়া বলল, মজা করেন কেন, সত্যি করে বলেন। আমি বললাম, না আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রিয়া বলল, আমার এক বান্ধবী আপনাকে। আমি বললাম, যে পর্যন্ত বলেছ সেখানেই থাক, আর কিছু বলো না। আমার গার্লফ্রেন্ড বা বউ কিছুর দরকার নেই। রিয়া বলল, এভাবে একা একা থাকতে পারবেন? আমি বললাম, দেখি কপালে কি লেখা আছে, যাকে চেয়েছিলাম তাকে তো আর পাবো না। রিয়া বলল, কার কথা বলছেন? হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কি খবর রনি তোর? আমি বললাম, আরে রবিন যে, তুই আমার ফোন নাম্বার কিভাবে পেলি? রবিন বলল, রিয়ার কাছ থেকে নিয়েছি। আমি বললাম, ও আচ্ছা তাই বল, কি করিস? রবিন বলল, রেস্টুরেন্টে আছি গার্লফ্রেন্ডের সাথে। আমি বললাম, ও তোর তো আবার গার্লফ্রেন্ড আছে, মনেই ছিল না। তা ভাবি কেমন আছে? রবিন বলল, আছে মোটামুটি, এখন যেই জন্য তোকে ফোন করেছি। আমি বললাম, হ্যাঁ বল। রবিন বলল, কালকে সকালে কলেজে একটা অনুষ্ঠান আছে, সিনিয়ররা বলল আগে যেতে। আমি বললাম, তো এখন চলে যাব? রবিন বলল, ধুর বেটা মজা করিস না, আমি সকালে এসে তোকে নিয়ে যাব, তুই রেডি থাকিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রবিন ফোন রাখার পর রিয়া বলল, রবিন ফোন করেছিল? আমি বললাম, হ্যাঁ। রিয়া বলল, তো কি বলেছে? আমি বললাম, সকাল সকাল কলেজে যেতে, কি নাকি একটা অনুষ্ঠান আছে নাকি। রিয়া বলল, এখন আবার কলেজে কি অনুষ্ঠান? আমি বললাম, কি জানি। রিয়া বলল, আচ্ছা থাক বাদ দেন, নিচে চলেন, চাচি হয়তো অপেক্ষা করছে। আমি বললাম, আজকে তো খেতে মন চাইছে না রিয়া। রিয়া বলল, মনকে কি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে নাকি? আমি বললাম, কেন জানি আজকে ভালো লাগছে না। রিয়া বলল, কি করলে ভালো লাগবে? আমি বললাম, তুমি যাও আমি আসছি। রিয়া বলল, এখন আপনি কি চান আপনাকে ধরে নিচে নিয়ে যাই? আমি বললাম, তুমি খুব জেদি একটা মেয়ে, এমন কেন করো বলো তো? রিয়া বলল, আমার ভালো লাগে এমন করতে, কেন আপনার কোনো সমস্যা? আমি বললাম, না আমার আবার কিসের সমস্যা হবে? রিয়া বলল, লুঙ্গি এভাবে পরে কেউ? আসেন আমি পরিয়ে দেই। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে বললাম, আমি আমার মান সম্মান বুঝি তোমার হাতে তুলে দিব? রিয়া বলল, ভুল করেছি, সেই দিন যদি খালি ভিডিওটা করে রাখতাম। আমি বললাম, চুপ করো রিয়া। রিয়া বলল, আমার বান্ধবীরা কি বলে জানেন? আমি বললাম, কি বলে?
রিয়া বলল, বলে ওদের নাকি খুব শখ আপনাকে বিনা কাপড়ে দেখার। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, ভালো হতে বলবে তোমার বান্ধবীদের। রিয়া বলল, ভালো মানুষের দাম নাই জানেন না। হঠাৎ করে ছাদে আন্টি এসে বলল, কি ব্যাপার রনি, কি নিয়ে কথা হচ্ছে? আমি বললাম, আন্টি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে জানতো, ও আমার মাথা খেয়ে ফেলেছে। রিয়া বলল, মাত্র তো মাথা খেলাম, আরও অনেক কিছু খাবার বাকি আছে। আন্টি হাসি দিয়ে বলল, রিয়া নিচে যা, তুই গিয়ে টেবিলে গুছিয়ে রাখ, আমি রনির সাথে কিছু কথা বলি। রিয়া আন্টির দিকে তাকিয়ে চলে গেল। রিয়া চলে যাওয়ার পর আন্টি আমার হাত ধরে বলল, বাবা তোমার কাছে একটা হেল্প চাইবো, করতে পারবে তো? আমি বললাম, আন্টি বলেন, আদেশ করব, আমি আপনার ছেলের মতোই, শুধু বলেন আমাকে কি করতে হবে। এবার আন্টি একটু দূরে গিয়ে বলল, আমি জানি রিয়া অনেক আগে থেকেই এই ছেলেটার সাথে প্রেম করে, ও পিচ্চি একটা মেয়ে, ওকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। কিন্তু বাবা আমি খোঁজখবর নিয়ে দেখেছি ছেলেটা জুয়া খেলে, বাবা মার টাকা উড়ায়, আর রাত হলেই যেখানে ইচ্ছা সেখানে মাস্তি করে। রিয়াকে তো এসব বললেও বুঝবে না, শুধু ওকে এতদিন আমি নজরে রেখেছি যেন ওর কিছু না হয়। জানি না ওর বাবাকে কিভাবে রাজি করিয়েছে। এখন আমি তো কাউকে কিছু বলতেও পারছি না, তাই তোমার কাছেই বললাম, যদি তুমি। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আগে খোঁজখবর নিয়ে দেখি, যদি সত্যি হয় তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও রিয়াকে রক্ষা করব। আন্টি হাসি দিয়ে বলল, তুমি আমার একটা চিন্তা দূর করলে, ধন্যবাদ বাবা, এখন নিচে চলো খাবার খেতে। আমি বললাম, হ্যাঁ আন্টি চলেন। আন্টির বাসা থেকে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে রুমের দরজা খুলে দেখি রিয়া খোলা চুলে দাঁড়িয়ে আছে। রিয়াকে পেছন থেকে এতটা সুন্দর লাগছে যে বলার বাহিরে। আমি বললাম, শুভ সকাল। রিয়া পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ঘুম ভাঙলো? আমি বললাম, ঘুম তো অনেক আগেই ভেঙেছে, তা বাসায় যাও নাই? তোমার বাবা মা আসে নাই নাকি? রিয়া বলল, বাবা মা তো রাতেই এসেছে, এখানে আসলাম হাওয়া খেতে, আর বাবা আপনাকে নিয়ে যেতে বলল। আমি বললাম, ও তাই বলো, এখানে কখন এসেছো? রিয়া বলল, অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। আমি বললাম, ও আচ্ছা, এক কাজ করি, আগে কলেজ থেকে আসি, পরে তোমার বাবার সাথে কথা হবে, কেমন? রিয়া বলল, এখন চলে যাবেন কি? আমি বললাম, হ্যাঁ। রবিন বলল, সকাল সকাল কলেজে যেতে। রিয়া বলল, আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। আমি বললাম, টাকা নাই পকেটে। রিয়া বলল, সে না থাকলে আমি কি করব, নিয়ে আসতে হবে। আর একটা কথা। আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, কালকে থেকে একটা সময় বের করে আমাদের পড়াবেন, আগে যেখানে পড়তাম ওখানে আর যাব না, সকাল সকাল যাওয়া ভালো লাগে না, যদি বিকালে আপনার সময় হয় ভাইয়া। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা পরামর্শ করে জানাও, আমার সময় আছে। আচ্ছা আমি গেলাম, কেমন? রিয়াকে দাঁড় করিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। আসলে একটা কথা কি, রিয়াকে ছাদে রেখে যেন আমার যেতেই ইচ্ছে করছে না, মন চায় সবসময় যেন আমি ওর সাথেই কথা বলি। রিয়ার সাথে কথা বললে আমার এতটা ভালো লাগে যে বলার বাহিরে। এই তো রবিন বাইক নিয়ে এসে গেছে। রবিন আমার সামনে বাইক রেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়। আমি রবিনের পেছনে বসে বললাম, এত সকাল সকাল কলেজে কেন? বুঝলাম না কিছুই। রবিন বলল, আমি কি জানি, পরি গ্রুপে মেসেজ করে সবাইকে সকাল সকাল যেতে বলেছে। আমি বললাম, কি আজব এক কলেজে যে ভর্তি হলাম আমি। রবিন বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয় নাই, আমার একটা হেল্প করতে পারবি? রবিন বলল, বল। আমি বললাম, আমার পার্ট টাইম একটা জব লাগবে, তুই খুঁজে দিতে পারবি? রবিন বলল, ও এই কথা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবনি। কলেজের সামনে বাইক রেখে বলল, তুই নেমে দাঁড়া, আমি বাইকটা পার্ক করে আসতেছি। কিছুক্ষণ পর রবিন আমার পাশে দাঁড়িয়ে বলল, এখন চল। কলেজের সামনে এসে দেখি ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে কলেজের ভেতরে, আর এর পাশে ছাত্ররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসব দেখে রবিনকে বললাম, আমাদের হয়তো ফুল নিয়ে দাঁড়াতে হবে, কিন্তু এখানে আসছে কে এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে পরি আমার দিকে ইশারা করে বলল, আমি যেন এই রাস্তা দিয়ে হেঁটে আসি, আর রবিনকে দাঁড়াতে বলল। আমি চোখ বড় বড় করে রবিনের দিকে তাকিয়ে বললাম, কি হতে চলেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রবিন আমার কানে কানে বলল, কোনো কথা বলিস না, পরি যা বলে তাই চুপচাপ কর, না হলে সমস্যা হয়ে যাবে। ধুর, এসব আজব জিনিস কেনই বা আমার সাথে হয় বুঝি না। পরি আবার আমাকে ইশারা করে বলল, তাড়াতাড়ি এখান দিয়ে হেঁটে আসো, সময় চলে যাচ্ছে। আমি ভয়ে পরির কথা মতো ছোট সাজানোর রাস্তাটায় পা রাখলাম, আর তখন ওই ছাত্ররা আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মনে মনে ভাবলাম, কালকে হয়তো পরি আমাকে অপমান করেছে, এজন্য আজকে আমাকে এতটা সম্মান করছে। আমি কেন যে পরীকে খারাপ ভাবতে গেলাম, ওর মনটা অনেক ভালো এখন বুঝতে পারছি। তবে কালকে যদি আমাকে এভাবে সম্মান করত, তাহলে আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করতাম। পরীর সামনে যেতেই পরি হাঁটু গেড়ে আমার সামনে বসে একটা ফুল আমার সামনে ধরে বলল, আমি এত কিছু বলে প্রপোজ করতে পারি না,
হয়তো আগে কাউকে প্রপোজ করি নাই, এজন্য এত কিছু বলে প্রপোজ করতে পারি না। শুধু ছোট করে বলবো, তোমাকে যেদিন আমাদের বাসায় দেখেছি সেই দিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। আর সেই দিনের চিঠিটা আমি দিয়েছিলাম। আমি জানতে চেয়েছি তোমার ভেতরে কেমন অনুভূতি হয় ভালোবাসার জন্য। কালকে তোমাকে অপমান করে আমার অনেক খারাপ লেগেছে। কি করব বলো, কলেজে আমার একটা সম্মান আছে, এই জন্যই এমনটা করেছি। আর আজকে দেখো সবকিছু ভুলে বেহায়ার মতো তোমাকে প্রপোজ করেছি। সবচেয়ে বড় কথা হলো তোমাকে যে আমার ভালো লেগে গেছে, তাই প্রপোজ না করে থাকতেই পারলাম না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, আই লাভ ইউ। শুধু এইটুকু বলতে পারি, তোমার ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো হয়ে যাব, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি পরীর কথা শুনে বোকার মতো শুধু তাকিয়ে আছি। কি যে বলবো এটাই বুঝে উঠতে পারছি না। ধপ করে পরী যে এসব কিছু বলে ফেলবে এটা আমার ধারণার বাহিরে ছিল। হঠাৎ করে রবিন এসে কানে কানে বলল, ভাই যা করিস আর না করিস, ফুলটা এখন নিয়ে নে। এই মেয়ে মারাত্মক জেদি, যা বলে তাই করে, না হলে ও তোকে এত সহজে ছাড়বে না। যা হবে পরে দেখা যাবে, এখন আমি যা বলছি তুই তাই কর। রবিনের কথা শুনে ভয়ে ভয়ে পরীর হাত থেকে ফুলটা নিলাম। আর তখন ওই সব ছাত্রছাত্রীরা হাততালি দিতে লাগলো। আর পরী দাঁড়িয়ে ধপ করে সবার সামনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরী আমাকে জড়িয়ে ধরাতে আমি যেন বড় ধরনের একটা শক খেলাম। শুধু জড়িয়ে ধরাতে ও থেমে থাকে নাই, আমাকে ছেড়ে আমার কপালে গালে চুমু দিতে লাগলো। আমি শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। সবশেষে পরী বলল, এখন সবাই ক্লাসে যাও, আর তুমি আমার সাথে এসো। পরী আমার একটা হাত ধরে নির্জন জায়গায় নিয়ে আসলো। আর একটা বেঞ্চের মাঝে পরী বসে আমাকে ওর পাশে বসিয়ে বলল, কি হলো বেবি, কোনো কথা বলছো না কেন তুমি? আমি ভয়ে ভয়ে বললাম, তুমি হঠাৎ করে। পরী আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি এত ভয় পাও কেন? ও আচ্ছা, কালকের জন্য। এই যে দেখো বাবু, কানে ধরলাম, এমন আর হবে না। আমি পরীকে কোনো মতে ছাড়িয়ে বললাম, পরী আপু আমাকে একটু সময় দাও, হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। পরী বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে তুমি আপু বললে কেন? আমি বললাম, না ইয়ে মানে। পরী বলল, দেখো কোনো মানে মানে চলবে না, আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরী বলল, তাহলে বলো পরী জানু। আমি বললাম, শুধু পরী থাক, কেমন? বাকিটা পরে বলবো। আমাকে তুমি একটু সময় দাও প্লিজ, আমি এখন খুব নার্ভাস হয়ে গেছি। পরী আমার গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে বাবু, যখন আমার বোনকে পড়াতে আসবে তখন বলবে, কেমন? আমি বললাম, এত কম সময়ে? এবার পরী একটু রাগ দেখিয়ে বলল, তাহলে আর কত সময় লাগবে তোমার? আমি একটু ভয় পেয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবে না। হঠাৎ কোথায় থেকে পরীর বান্ধবীরা এসে বলল, দুলা ভাই আগের ব্যবহারের জন্য সরি। তখন আমরা জানতাম না যে পরী আপনার প্রেমে পড়েছে। আমি মুখে হাসি রেখে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। পরী, আমি এখন যেতে পারি? পরী বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে বিকালে কিন্তু জানিয়ে দিবে। আমি কোনো মতে পরীর কাছ থেকে সরে রবিনের কাছে গিয়ে দিলাম এক ঘুষি। বললাম, শালা তোর জন্য আমার আজকে এই অবস্থা, তুই আমাকে সকাল সকাল এখানে নিয়ে আসলি কেন? রবিন হাসি দিয়ে বলল, ভালোই তো হয়েছে, সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি, এটা অনেক বড় সম্মানের বিষয়। আমি বললাম, তোর সম্মান তুই রাখ, এইদিকে আমার জীবন যায় যায় অবস্থা। রবিন বলল, কেন, পরীকে তোর পছন্দ হয় নাই? দেখতে শুনতে তো ভালোই আছে। আমি বললাম, দেখ আমি এসবের ভেতরে জড়াতে চাই না, তুই কিছু একটা ব্যবস্থা করে দে। রবিন বলল, দেখ এখন পরীর কথা না মানলে তুই বিপদে পড়বি, কিছুদিন ওর সাথে থেকে দেখ, যদিও খারাপ হয় তখন আমি একটা ব্যবস্থা করবনি। আমি বললাম, কিন্তু? রবিন বলল, কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই কর, এমন সুযোগ বারবার আসে না। আমি বললাম, ও আমাকে বিকাল পর্যন্ত সময় দিয়েছে। রবিন বলল, এখন শুধু হ্যাঁ বলে দে, কয়েকদিন তো ওর সাথে থেকে দেখ। আমি বললাম, বুঝেছি, তুই আমাকে মারতে চাইছিস। রবিন বলল, ধুর এত টেনশন করিস না, আমার গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ড থাকা খারাপ কিছু না, বরং সিনিয়ররা ভালোবাসে বেশি। আমি বললাম, কি জানি বাবা, আমি এত কিছু জানি না। রবিন বলল, দেখ সবাই তোর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আর তোর সাথে বেয়াদবি করতে সাহস পাবে না। এর ভেতরে কোথায় থেকে একটা ছেলে এসে বলল, কি ব্যাপার রবিন, তোর এই ছেলের সাথে কিসের সম্পর্ক? রবিন ছেলেটাকে বলল, ও আমার বন্ধু হয়, তা তোর এসব জেনে লাভ কি? আর তুই এখানে আমার সিনিয়র, তাই আমি বলছি এখানে কোনো ধরনের ঝগড়া করিস না, যা একটু সম্মান পাস পরে তাও পাবি না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, তোর সম্মান আমার লাগবে না, এখন তুই এখান থেকে যা, তোর বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কে ভাই আপনি, আর ও এখান থেকে কেন যাবে? যদি কিছু বলতে হয় এখানে বলেন। ছেলেটা এবার বলা শুরু করলো, দেখ পরী তোকে প্রপোজ করেছে বলে হিরো হয়ে যাস না, শুধু পরীর জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি, ও শুধু আমাদের ভেতরে যে আসবে তাকে কেটে টুকরো টুকরো করে দিব। রবিন ছেলেটার কথা শুনে বলল, আমার বন্ধুকে প্রপোজ করেছে পরী, আর ও প্রেম করবেই,
তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই ওকে আটকিয়ে দেখ। ছেলেটা হাসতে হাসতে বলল, মশামাছির গায়ে আমি আঘাত করি না, তবে তোর কপালে খুব দুঃখ আছে রে। ছেলেটা চলে যাওয়ার পর দূর থেকে ছেলেটার বন্ধু আমার দিকে আঙ্গুল দিয়ে গলা দেখিয়ে বলল, ওটা কেটে হাতে ধরিয়ে দিব, মনে রাখিস। এবার আমি রবিনকে বললাম, ওরা কে রে? রবিন বলল, আর বলিস না, ওর বাবা হলো এই কলেজের সভাপতি, পরীর সাথেই পড়ে। আমি জানি ও পরীর পেছনে পেছনে ঘোরে, কিন্তু কে জানে আজকে তোকে। আমি বললাম, বাদ দে সব কিছু আমি দেখে নিব। তোকে যে বলেছিলাম পিস্তলের কথা, ওইটা কি ম্যানেজ করেছিস? রবিন বলল, আরে বেটা আসতে বল, মানুষ তো শুনবে। আমি বললাম, শুনলে আমার কি করার আছে, তোকে যেটা বললাম সেটা কর। রবিন বলল, আমার ব্যাগে আছে, তুই বলবি আর আমি আনবো না, সেটা কি হয়? আমি বললাম, অনেক ধন্যবাদ বন্ধু। রবিন বলল, আচ্ছা ক্লাসে চল, না হলে দেরি হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ চল। ক্লাস শেষ করে মাঠে যেতেই দেখি পরী দাঁড়িয়ে আছে। আমি পরীকে দেখে বললাম, রবিন তাড়াতাড়ি এখান থেকে চল, পরী দাঁড়িয়ে আছে সামনে। আমি এই কথাটা বলতে বলতেই পরী আমাদের সামনে এসে বলল, রবিন তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকে ডাকছে, দেখো। রবিন পরীর কথা শুনে বলল, কোথায় দাঁড়িয়ে আছে? পরী বলল, গেটের সামনে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে। রবিন আমার দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা কেমন, আমার একটু ওকে নিয়ে মার্কেটে যেতে হবে। এই কথা বলে রবিন চলে গেল। পরী আমার দিকে তাকিয়ে বলল, ওই চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, কিন্তু ক্লাস? পরী বলল, এখন ক্লাসে এত পড়া হবে না, চলো তো। এই কথা বলে পরী আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে বললাম,